আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ঝটিকা মিছিলের যে পরিমাণ বেড়েছে, সেই পরিমাণ গত এক সপ্তাহে যে পরিমাণ মিছিল হয়েছে সেটা গত এক বছরে হয়েছে কিনা মোট করলে সন্দেহ আছে। এবং এর পেছনে একটা বড় কারণ আছে। বড় কারণ হলো, আওয়ামী লীগ যখন দেখছে যে তাদের রাজনীতি, বিএনপি সরকার রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলবে না, তখন স্বাভাবিকভাবেই একটা দলের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে তার শক্তি জানান দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে সেটা হলো, এই ঝটিকা মিছিল এবং কার্যক্রম আওয়ামী লীগ আগামী জুলাই এবং আগস্টে আরো তীব্র থেকে তীব্রতর করবে। তবে একটা মজার ঘটনা আছে। ঘটনাটা হলো, যে সমস্ত মিছিল যা হচ্ছে, এই মিছিলে বিচ্ছিন্নভাবে শুধুমাত্র একটা জায়গায় দেখা গেছে গত এক সপ্তাহের মধ্যে তারা বাধার সম্মুখীন হয়েছে। না পুলিশ, না বিএনপি, আর জামাত এনসিপি তো বাদই, কেউই কোনো বাধা তৈরি করেনি। তার ব্যাপার কি এরকম যে সবগুলো লুকোচুরি করে মিছিল হয়েছে? আমরা যদি প্রশ্ন তুলি যে না, হয়তোবা যেসব এলাকায় মিছিল হচ্ছে, ধরেন কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নিয়ে রেখেছে, কিন্তু স্থানীয়ভাবে একে অন্যের সাথে যদি সমন্বয়ের থেকে থাকে সেটাকে উড়িয়ে দেওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের নিশ্চিতভাবে দেখা হয়। এবং এই যে এত শত শত ছেলে পেলে মিছিল করছে, তারা কি সব গুপ্ত হয়ে গেছে? তারা কি সব আড়ালে চলে গেছে? শুধু আওয়ামী লীগের সাথে বিএনপি না, কোন কোন ক্ষেত্রে জামাত ইসলামী, এনসিপিরও সমঝোতা চলছে। মানে ঘরে ঘরে যুদ্ধ করার মতন পরিস্থিতি এখন বাংলাদেশে নাই, এবং ঘরে ঘরে যুদ্ধ কেউ লাগাবেও না। বিএনপি কেন্দ্রীয়ভাবে এমন কোন সিদ্ধান্ত তার নেতাকর্মীদেরকে দিয়ে দিচ্ছে না যে তোমরা কোথাও আওয়ামী লীগ মিছিল করতে দেখলে তোমরা বাধা দিবে। সেরকম একটা খবর আছে আমাদের সামনে। খবরটা হচ্ছে, মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার। খুব ছোট করে আমি খবরটা একটু পড়ি আপনাদের সামনে। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই ছাত্রলীগ নেতা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তাহাজ্জুদুল ইসলাম সাঈদের কাছে মিছিল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে আশ্বস্ত করেন ওই এনসিপি নেতা। মানে এনসিপির সাথে সমঝোতা হয় এবং এনসিপির নেতা আশ্বস্ত করেছে যে ছাত্রলীগ মিছিল করলে কোনো ডিস্টার্ব করবে না। এবং এই রিপোর্টটাতেও ইঙ্গিত আছে যে এনসিপির ওই নেতা ভবিষ্যতে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরোপুরি মাঠে নেমে গেলে সে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং সে তার নিরাপত্তা চায়। গত 14 মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে তাহাজ্জুদুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পদ দেওয়া হয়। তবে ওই কমিটিতে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে আরো কয়েকজন পদত্যাগ করেন। তবে যে ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয় তার নাম পরিচয় জানাতে পারেনি তাহাজ্জুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এনসিপির নেতার ফেসবুক আইডিতে পেশা হিসাবে লেখা রয়েছে প্রজেক্ট ম্যানেজার ব্র্যাক, তবে এখন সেই পদে নেই বলে জানিয়েছেন তিনি। ছোট্ট করে ঘটনাটা হচ্ছে যে, সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কথোপকথনে জনৈক ছাত্রলীগ নেতা বলেন, ব্রো, আপনাকে বারবার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে, মানে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, জনি ভাই নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে আমি আপনাকে জানায় দেব, আপনি একটু তথ্য দিবেন। এবং এনসিপি নেতা যে ভয় পাচ্ছেন, এটা তার বক্তব্য থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এনসিপি নেতা বলছে, তবে নিজের ফেসবুক আইডি থেকে রোববার সন্ধ্যার দিকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ওই এনসিপি নেতা। তাতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পর্যায়ে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি এই নম্বরে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। নিজের দলের অন্য দলের লোকজন আমাকে হত্যাযোগ্য করে তুলেছে। মানে এনসিপির নেতারা রীতিমতো ভয়ে কাতর। আপনি চট্টগ্রামের এই সাংগঠনিক সম্পাদকের কথা কি বলবেন? ঢাকায় এনসিপির নেতারা
একে তো ব্যালেন্সের চেষ্টা করছে, আত্মরক্ষার চেষ্টা করছে যে ভবিষ্যতে মাঠে ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে পরে তাদের কি দশা হয়, পাশাপাশি সমঝোতাও করছে। ছাত্রলীগ আওয়ামী লীগের যারা ব্যাপক কামিয়েছে তাদের কাছ থেকে তলে তলে পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে কোথাও মামলা থেকে সায় দিচ্ছে, কোথাও মামলা থাকলে যেন গ্রেফতার না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে। ইভেন সম্প্রতি তো গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা রাশেদ খান তো বলেই দিয়েছে যে হান্নান মাসুদ নোয়াখালীর এমপি, আওয়ামী লীগের এমপি, তাকে দেশ থেকে পার করে দেওয়ার জন্য 3 কোটি টাকা লেনদেন করার জন্য আলাপ আলোচনা করেছে। এবং হান্নান মাসুদের এক সময় যারা সহযোগী তারাও এই তথ্যকে এন্ডোর্স করেছে, তারাও বলেছে যে হ্যাঁ এটা ঠিক। মনে হচ্ছে এখন দিন যত ঘনাবে বাধা সৃষ্টির বিষয়টি বিএনপির দিক থেকে সাংগঠনিক ভাবে করা খুব বিপজ্জনক। কারণ দেশ চালাতে হলে, দেশকে স্থিতিশীল রাখতে হলে তারা বাধা দিলে এটা সংঘাত সংঘর্ষের দিকে যাবে। ফলে কোনো না কোনো ভাবে আপোষে রেখে, আবার দেখছি না এরকম একটা সিচুয়েশনে রেখে আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দেওয়া ছাড়া বিএনপির সামনে কি আদতে আর কোনো পথ খোলা আছে? এশিয়ার সবচেয়ে বড় গ্রামটার নাম হবিগঞ্জের বানিয়াচং। এটা এত বড় একটা গ্রাম যে পরবর্তীতে এটাকে 15টি ইউনিয়নে ভাগ করেছে এবং বানিয়াচং ইটসেলফ একটা উপজেলা। এই 15টা ইউনিয়নের একটা ইউনিয়ন হলো বড়ইউড়ি। এই বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হলেন ফরিদ আহমেদ এবং এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ফরিদ আহমেদ। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই ফরিদ আহমেদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পেয়ে তিনি যখন গ্রামে ফিরেছেন, হাজার হাজার লোক এসেছিল তাকে দেখতে। মানে তুমুল জনপ্রিয় এই ফরিদ আহমেদ। এবং তিনি তো নির্বাচিত চেয়ারম্যান, কিন্তু শুধু জনপ্রিয়তার কারণেই নয়, মানে যে পরিমাণ লোক তাকে দেখতে এসেছিল সেটা নাকি অভাবনীয়। তো তিনি যখন জেলে ছিলেন তখন সেখানে একজন যুবদল নেতা মিজানুর রহমান কপিল, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল প্যানেল চেয়ারম্যান থেকে। তো ফরিদ আহমেদ ফিরে আসলে এই মিজানুর রহমান কপিল তার দায়িত্বটি ছাড়তে চাননি এবং এটি নিয়ে একেবারে মামলা পর্যন্ত গড়িয়েছে। তো গতকাল সোমবার মানবিক সহায়তা কর্মসূচির অধীনে নগদ টাকা এবং অন্যান্য চাল বিতরণ কর্মসূচি ছিল এবং সেখানে ফরিদ আহমেদ গিয়েছিলেন। তো ফরিদ আহমেদকে যেটা বলেছি, তাকে ঘিরে তিনি যেখানে যান প্রচুর লোক তার সাথে থাকে। তো সেখানে মিজানুর রহমান কপিলের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে এবং তখন মানে নজিরবিহীন একটা সংঘর্ষ হয়েছে। প্রায় 3 ঘন্টারও বেশি চলমান এই সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এখানে বানিয়াচং থানার ওসি পর্যন্ত আহত হয়েছেন এবং আরো 2 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যারা পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। কেন বানিয়াচং এর এই ঘটনাটার কথা বলছি, যে বানিয়াচং এর ঘটনাটা যে খুব বিচ্ছিন্ন ঘটনা তা না। আপনি যদি সারা দেশের ট্রেনগুলো দেখেন, নোয়াখালীর একটা ইউনিয়নে একটা মিছিলে লোক হয়েছে 4,500। ওসি বলছেন যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে 150 লোকের একটা মিছিল হতে পারে। একটা ইউনিয়ন পর্যায়ে 4,500 লোকের একটা মিছিল। কুমিল্লায় আমরা দেখলাম যে চিটাং হাইওয়েতে বিশাল মিছিল, ঢাকায় মিছিল, চিটাগাঙে মিছিল, সারা দেশের বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে বিরাট বিরাট মিছিল হচ্ছে। মানে কি এমন ঘটনা ঘটে গেছে যে হঠাৎ করেই সারা দেশে ছাত্রলীগ বিশেষ করে এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবাই যেন গর্জে উঠছে। খুব রিসেন্টলি শেখ হাসিনা খুব দৃঢ়তার সাথে বলেছেন যে মাথা উঁচু করে তিনি বাংলাদেশে ফিরবেন এবং তারপরেই আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। নোয়াখালীর কথা যেটা বলছিলাম, সেখানে ছাত্রদল হামলা করেছে এবং ছাত্রলীগ পাল্টা জবাব দিয়েছে। ছাত্রদলের অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সুতরাং এই বানিয়াচং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই সময় গোয়েন্দারা
সরকারি গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটি সরকারের কাছে দিয়েছে সেটি হলো যে সারা বাংলাদেশের মাঠ এখন আওয়ামী লীগের দখলে। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হবার একটা কথা ছিল, সেটি আবার 1 মাস পেছানো হয়েছে। এখন বলা হচ্ছে যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হবে। তো সেই প্রেক্ষিতে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে যে বর্তমানে মাঠের যে অবস্থা তাতে যে কোনো সুষ্ঠু নির্বাচনে হলে আওয়ামী লীগের জয় অনিবার্য, এবং মাঠে যেখানেই যায় সব আওয়ামী লীগের সমর্থক। একটা মিছিলের ছবি দেখলাম যে সেই মিছিল করছে এবং তার পাশে রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়ে সেই মিছিলের প্রতি তাদের সমর্থন জানাচ্ছে। তাহলে মিছিলে যদি আমরা 1000 লোক দেখি, তো রাস্তায় যে আরো 3-4 হাজার লোক থাকে তারা সেই মিছিলের প্রতি সংহতি প্রকাশ করছে। এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে সরকারের কিন্তু মানে কপালে ভাঁজ পড়েছে, কারণ তারা এতগুলো আসনে জিতলো, যদিও সেটা আর রাতের নির্বাচন বলা হয় না, এখন বলা হয় সন্ধ্যা রাতের নির্বাচন। মানে আগের দিন সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু হয়েছিল, এবং সেই কারচুপির নির্বাচনের পরে এত দমন নির্যাতন চালানোর পরেও কিন্তু সরকার কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারছে না, এবং সারা দেশের মানুষ এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগের সমর্থনে দাঁড়িয়ে গেছে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা আছেন তারা মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকটা নির্ভীক অবস্থায় নেমে গেছে, যে যা হয় হবে আর কি। আজকে মিডিয়ায় দেখলাম যে তারেক রহমান সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ, তিনি এই স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে কথা বলছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দলটা তো নিষিদ্ধ না, এবং আওয়ামী লীগের যে কেউ ব্যক্তি হিসেবে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং এর আগে আওয়ামী লীগ আমলে যেমন দলীয় ভিত্তিতে প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করত, কিন্তু এবার কোনো দল ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকার পরিষদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং সেই হিসেবে আওয়ামী লীগের যে কেউ এই নির্বাচনে যদি কোয়ালিফাই করে প্রার্থী হবার, তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তো এই কথাটি যে ডক্টর জাহেদ বললেন, এটা কি আউট অফ নোওয়্যার বললেন, নাকি এটার পেছনে অনেকগুলো কারণ আছে? একদিকে তো মাঠের বাস্তবতা, আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে অবৈধভাবে নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছিল, সেটা তো অনেকদিন ধরে আমরা শুনছি এটা তুলে নেওয়া হবে, কিভাবে তুলে নেওয়া হবে, বা এটার জন্য আসলে আওয়ামী লীগ এখন আর বসে নেই। এটা এই নিষেধাজ্ঞা কতখানি কার্যকর সেটা নিয়েও আজকাল কথা উঠছে। সুতরাং আমি অবাক হব না যদি এটা দেখি যে এই নির্বাচনে অংশগ্রহণ এবং এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের উপরে যে কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়, এবং এই প্রত্যাহারের বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিন্তু তারেক রহমান সরকারের উপরে একটা বিশাল চাপ আছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। রাশিয়ার সাথে তারেক রহমানের সরকার কিংবা চীনের সাথে কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, এটা কেবল একটা মরীচিকার বিষয়। আর খলিল যেটা করছেন, এটা আসলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য করছেন, এবং অনেক জায়গায় তারা কিছু বুঝতেও পারছেন না। চুক্তি করার আগে সুবিধা চাইতে হয় না, চুক্তি করে ফেলে সুবিধা চাইতে হয়। চুক্তি করে ফেলে সুবিধা চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা দিবে না। তো পররাষ্ট্রনীতি এখন আর স্বাধীনভাবে কিছুই নেই। এখন যেটা আছে সেটা হলো যে চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের মানুষের, সেটা আমাদেরকে বহন করে বেড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নীরবে রাশিয়া সফর করেছেন। আমার মনে হচ্ছে এই রাশিয়ান সফরটা খলিলের জন্য একটা খারাপ পরিণতি বয়ে আনবে। এই বিষয়ে কিছু আলোচনা করি। সবার আগে দেখি সফরকালে কি কি আলোচনা হয়েছে। আলোচনার প্রধান বিষয়গুলো ছিল, খলিল যেটা প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হলো যে রাশিয়াতে তারা জনশক্তি রপ্তানি করতে চায়, তারেক রহমানের সরকার ব্রিক্সের মেম্বার হতে চায়, এসসিওর মেম্বার হতে চায়। এসসিও হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ওখানে একটা ইউরেশিয়ান ইকোনমিক কমিশন আছে, রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত কিছু প্রজাতন্ত্র মিলে একটা ইকোনমিক জোন, তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়। তারপরে
রাশিয়াতে গার্মেন্টস বিক্রি করতে চায় এবং অনেক কষ্টে সৃষ্টে সত্যিকার অর্থে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সেইটা কোন রকম কষ্টে সৃষ্টে আমাদের ফরেন মিনিস্ট্রি যে কাগজ প্রকাশ করেছে সেখানে তারা লিখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এর এগেনস্টে আমরা রাশিয়ার ফরেন মিনিস্ট্রিতে তারা এই খলিল সাহেব এবং রাশিয়ার যে ফরেন মিনিস্টার সার্গেই লাভরভ, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে লাভরভ সাহেবের স্পিচটা আমি পড়লাম। আমাদের এখনো একটা দুঃখের জিনিস কি, ফরেন মিনিস্ট্রির ছেলে মেয়েরা শুনে রাখো, এই লাভরভ সাহেবের স্পিচটা যেটা রাশিয়ান ফরেন মিনিস্ট্রি প্রকাশ করেছে, রাশিয়াতে তো ইংরেজি ভাষা ওইভাবে অত রিলিভেন্ট না, তারা রাশিয়ান ভাষাতেই সবকিছু করে, কিন্তু এত সুন্দর গোছানো ইংরেজিতে লাভরভ সাহেবের বক্তৃতাটা বের হয়েছে, ওটা পড়তে ইচ্ছে করে। আর আমাদের ফরেন মিনিস্ট্রির কাগজগুলো রয়ে গেছে সেকালে প্রচুর ইংরেজি ভুল, এবং এইখান থেকে আমাদের কোনো মুক্তি নেই। আমাদের ইংরেজি কখনোই ভালো ছিল না, কিন্তু সাম্প্রতিককালে ফরেন মিনিস্ট্রির কাগজপত্রের ইংরেজিরও কিন্তু অনেক মান কমে গেছে, এবং কাগজপত্র লেখার ক্ষেত্রে সেই পাকিস্তানিরা যা শিখিয়ে দিয়ে গেছে ওইভাবে কাগজগুলো প্রকাশ করা হয়। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ছেলেমেয়েরা যদি একটু পড়াশোনা করে, ভাষা শেখে, ইংরেজি ভাষাটা অন্তত শেখে, বাংলা ভাষাটা শেখে, তাহলেও কিন্তু চাকরি বাকরির একটু মান উন্নত হয় আর কি, কিন্তু কেউ আসলে শিখতে চায় না। খলিল আর রাশিয়ার প্রধানমন্ত্রী দুইজন, আমরা যেটা জানলাম যে ওনারা 40 বছর আগে ইউএনএতে একসাথে কাজ করেছেন, তারা সেটা রিকল করেছেন একজন আরেকজনকে, লাভরভ সাহেব আর এই আমাদের খলিল সাহেব। ভালো কথা, কন্ট্রাস্টটা দেখুন। রাশিয়ার যে রাষ্ট্রমন্ত্রী, উনি রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময়ে অনেক দিন ধরে আমরা কিন্তু ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে দেখছি, এবং জটিল কূটনৈতিক পরিস্থিতিতে আমি বলবো যে বর্তমান বিশ্বে সবচেয়ে এন্ডিউরিং, অর্থাৎ সবচেয়ে কঠিন সময়ে টিকে থাকতে পারা, সাকসেসফুলি দায়িত্ব পালন করতে পারা, এই পররাষ্ট্রমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে 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 চ্যালেঞ্জিং কাজ হলো কিন্তু এই সার্গেই লাভরভ সাহেবের, যেটা তিনি সাকসেসফুলি করছেন। আপনি লাভরভ সাহেবের ইংরেজি আপনারা, ইংরেজি তো আসলে আমরা কেউই বুঝি না, মানে ওই যে মার্কিনী টান কিংবা ব্রিটিশ টানে ইংরেজি আমাদের কিছু বলতে পারে ওটা না, উনি ওনার অ্যাকসেন্টেই বলেন, কিন্তু উনি ইংরেজি ভাষায় যেভাবে আর্গুমেন্ট করতে পারেন, এটা আমরা কিন্তু এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদেরও করতে আমি অন্তত দেখি না পাবলিকলি, যে যোগ্যতাই লাভরভ সাহেব দেখিয়েছেন। কেন এতগুলা কথা বলছি জানেন? এই 40 বছর আগে খলিল সাহেব আর লাভরভ সাহেব একসাথে জাতিসংঘে কাজ করেছেন। লাভরভ সাহেব জাতিসংঘে কাজ করে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে ফিরে তার দেশের অত্যন্ত কঠিন কাজটা করছেন, দেশকে সার্ভিস দিচ্ছে। খলিল জাতিসংঘে গেছে, সেখানে সে যা শিখলো না শিখলো, সেখান থেকে সে স্কেপ করে ইউএন সিস্টেমে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রজার খলিল হিসাবে পরিচিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করার জন্য এই খলিল ফিরে এসেছে। লাভরভ সাহেব যেখানে উনি জাতিসংঘে কাজ করে এমন ইনডেপথ ইংরেজি লেকচার দেওয়া শিখেছেন, ইংরেজিতে কথা বলা শিখেছেন, যেটা দিয়ে উনি বিশ্বের যে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বলুন বা যে কোনো চ্যালেঞ্জিং ফোরামে উনি ইংরেজিতে বক্তৃতা দিতে পারেন। খলিল সাহেবকে আমি দেখলাম, যেটা আমি আশা করেছিলাম, আর কিছু না হোক খলিল অন্তত কিছু ইংরেজি বলে আমাদেরকে মুগ্ধ করবে। খলিলের ইংরেজি এখনো কিন্তু অন্তত বলার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা রয়ে গেছে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে যারা ও লেভেল এ লেভেল পড়ে, এই পর্যায়ের ইংরেজি কিন্তু খলিল সাহেবের, মানে অন্তত বলার ক্ষেত্রে এর বেশি দক্ষতা কিন্তু সে অর্জন করতে পারেনি। কেন পারে না জানেন? আসলে খলিল যেই ধরনের এজেন্ডা তার জীবনের, তার একটা এজেন্ডা ছিল, আমি অনেকবার বলেছি, পররাষ্ট্রমন্ত্রী হওয়া। খুবই দুঃখজনক পরিস্থিতিতে সে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হলো, দেশটাকে ইউনুসের সাথে ভাগ বাটোয়ারা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছে বন্ধক রেখে খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। আবার এই খলিল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও সে যেখানেই যাচ্ছে তারেক রহমান সাহেবের উপদেশটা কিন্তু সাথে যাচ্ছে। এই কাজটা আমার কাছে না অত্যন্ত কুৎসিত একটা কাজ মনে হচ্ছে। এবং আমরা যারা সংসপ্তক নাটক দেখেছি, ছিল না আমাদের ফেরদৌসী মজুমদারের কপালে কয়েন পুড়িয়ে দাগ বসিয়ে দেওয়া হয়েছিল না, এই হুমায়ুন কবিরকে মনে হচ্ছে এই খলিলের কপালের উপর একটা দাগ বসিয়ে দেওয়া হয়েছে। যদিও খলিল এবং এই হুমায়ুন কবির এদেরকে পাবলিকলি অন্তত হাসি খুশি দেখা যায়। আর ওই যে জাতিসংঘে তো আমরা দেখলাম যে এই হুমায়ুন কবির খলিলের হাত যেভাবে অশ্লীল ভাবে তুলে ধরেছিল, ওটা খুবই একটা অশ্লীল অঙ্গভঙ্গি ছিল। খলিল রাশিয়াতে গিয়ে যা যা বলেছেন করেছেন, এগুলোর আসলে
ওই রূপপুর পারমাণবিক প্রকল্পের আলাপ আলোচনাগুলো ছাড়া বাকিগুলাতে খুব বেশি সুবিধা হবে না। এর কারণ অনেক আছে। কারণ হলো যে খলিল নিজেই এগুলা করবে না। খলিল জানে, খলিল রাশিয়াতে গেছে, পুরনো একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, আমাদের রাষ্ট্রদূত নিশ্চিতভাবে সেখানে অনেক অ্যাক্টিভ আছে, এগুলো ঠিক আছে। কিন্তু খলিল এসব করবে না, কারণ খলিলের প্রাণ পাখি তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বন্দী। এই জিনিসগুলা যদি এক্সিকিউট করা হয় তাহলে তো খলিলের পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র রাখবে না। আর আরেকটা জিনিস দেখেন, এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেটা শেখ হাসিনা করেছিলেন, যেটা সফট লোন হিসাবে রাশিয়া টাকা দিয়েছে, এবং এটা 29 সাল থেকে আপনার এটা পরিশোধ করা শুরু হবে। এইটা নিয়ে তারেক রহমানরা অনেক ধরনের কাহিনী করেছে না? সবচেয়ে বড় কথা, এইখান নিয়ে এরা কিন্তু বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের একজন অত্যন্ত স্টার পলিটিশিয়ান টিউলিপ সিদ্দিক, উনি $5 বিলিয়ন মেরে দিয়েছে বলে কিন্তু ইউনুস এই কথা বলে কিন্তু ওই ইউকেতে গিয়ে বসেছিল এবং নানান কুচ্ছা রটন করিয়েছে। খলিল সাহেব তাহলে আলোচনা করতেন যে $5 বিলিয়ন টিউলিপ নিয়ে গেছে, এগুলো আমাদেরকে ফেরত দেন। এই আলোচনা কি হয়েছে? তাহলে আমরা বলতাম যে 24-এর জঙ্গি কোয়ালিশন যেই রাজনীতি করেছে, যেই অপপ্রচার শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে, সেগুলোর একটা ভিত্তি আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এরা শুধু মিথ্যা কথা বলেছে এবং মিথ্যা রটনা করেছে। অথচ বাংলাদেশের অর্থ পাচারের ক্ষেত্রে বিদেশে এখন পর্যন্ত অত্যন্ত লজ্জাজনকভাবে যেটা প্রমাণিত, সেটা হলো যে বাংলাদেশে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এসেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর টাকা ফিরে এসেছে। এই সত্যতাটা কিন্তু বাংলাদেশের মানুষকে ভুলে গেলে চলবে না। আর যে এত টাকা পাচার, দুর্নীতি, এত কথা বলে পিনাকিরা 24-এর জঙ্গি উত্থান করিয়ে ফেলেছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু এক কানা করি বিদেশ থেকে ফেরত আনিয়ে দেখাতে পারেনি। অথচ ইউনুসের কি দম্ভ এসব নিয়ে। আমরা কিন্তু সময় মতো ইউনুস তোমার কাছ থেকে এবং তোমার চেলাপেলা মোটা গর্দান দেবপ্রিয়, তোমরা এগুলো জবাব দেওয়ার জন্য আর কি প্রস্তুত থেকো, আমরা কঠোরভাবে জবাব নিব। কিন্তু যে জিনিসটা আমি এখানে তুললাম এই জন্য যে এই যে $5 বিলিয়ন বা তারেক রহমানও যেটা বলে মাঝে মাঝে যে শেখ হাসিনা সরকারের সময় প্রকল্পগুলো অনেক দাম বাড়িয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, তো সেটা নিয়েও আলোচনা করতেন। রূপপুর প্রকল্পটা রিভিউ করতেন যে না, আমরা রিভিউ করি, এটা এত ডলারে না, এইখান থেকে এত টাকা মেরে দেওয়া হয়েছে। টাকা তো রাশিয়াকে ফেরতই দেওয়া শুরু হয়নি, যে টাকা ফেরত দেওয়া শুরু হয়নি সে টাকা মেরে দেওয়া, এটাও কিন্তু কঠিন আছে আর কি। এগুলো নিয়ে কিন্তু খলিল আর লাভরভ সাহেবের মধ্যে আলোচনা হয় নাই। এখন খলিল যেসব আলাপ আলোচনা করেছে সেগুলো আলোচনা হিসাবেই থাকবে। আর রাশিয়ার তরফ থেকে যেটা দেখা যায়, রাশিয়ার যে তাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা অত্যন্ত সিনসিয়ার ছিল। আর রাশিয়া তো বর্তমান তাদের জটিল পরিস্থিতিতে তারা যে কোনো দেশের সাথে আপনার সহযোগিতা বাড়াবেই। কিন্তু খলিলের কি সাহস আছে এই ধরনের সহযোগিতা গ্রহণ করে রাশিয়ার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পড়া? খলিল কিন্তু এখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে বা কাউকে ডেকে নীরবে বলে দিবে যে এগুলো আমি বাংলাদেশের মানুষকে বোকা বানার জন্য করেছি, তোমরা কিন্তু টেনশন করো না। আর যদি খলিল এটা না করে, খলিল যেগুলো বলেছে জেনুইনলি যদি তারেক রহমানের সরকার এগুলো রাশিয়ার সাথে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, খলিল তো যাবে, তারেক রহমানের সরকারও কিন্তু যাবে। মার্কিনীরা কিন্তু এই জায়গায় কোনো ছাড় এই তারেক রহমানের সরকারকে তারা দেবে না। তবে আমাদের এই সহযোগিতাগুলা যেসব কথাবার্তা তারা বলেছে রাশিয়ার সাথে, এই সহযোগিতাগুলো আমাদের আসলে তৈরি করা দরকার ছিল। আমরা দেখেছি যে রাশিয়ার সাথে আমাদের সহযোগিতা আনএক্সপ্লোরড ছিল, যেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তব ভিত্তিক রূপে এগিয়ে যাচ্ছিলেন। এবং যে রূপপুর পারমাণবিক কেন্দ্র ছাড়াও শেখ হাসিনা সরকারের অনেকগুলো আপনার টার্গেট ছিল। তার মধ্যে একটা হলো যে রাশিয়া, চায়না এসব দেশে আমাদের গার্মেন্টস রপ্তানি বাড়ানো। আমরা যদি ল্যাটিন আমেরিকা, রাশিয়া, চায়না এসব দেশে আমাদের গার্মেন্টস বিক্রি বাড়াতে পারতাম, আমরা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই 8 বিলিয়নের যে রপ্তানি, এইটা থেকে আমরা আমাদের নির্ভরতা কমিয়ে আনতে পারতাম। এই 8 বিলিয়ন রপ্তানিকে দেখিয়েই তো ইউনুস আর খলিল বাংলাদেশকে বিক্রি করে দিল এই যে বাণিজ্য চুক্তি। দেখেন এই বাণিজ্য চুক্তিটা যে কত খারাপ। তারেক রহমান সরকারের, ইউনুস সরকারের শুভাকাঙ্ক্ষী সমর্থক এবং বাংলাদেশের ফরেন সার্ভিস অফিসারদের মধ্যে যারা রিটায়ার্ড, তাদের মধ্যে একমাত্র যিনি পাবলিক ডোমেনে এসে সুন্দর করে কথা বলেন, সেই রাষ্ট্রদূত হুমায়ুন কবির, উনি বলেছেন যে এই চুক্তিটা পড়ে ওনারও মানে সে বদনাম করতে চায় না, কিন্তু সেও কিন্তু এটা পড়ে কিন্তু সে একটু বেদিশা হয়ে গেছে যে কি চুক্তি হয়ে গেল। তারপরে সে তার চাতুর্য প্রকাশ করেছে যে এইখান থেকে এটা সেটা সুযোগ এখন যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া যেতে পারে। হুমায়ুন কবির দেখেন, এই লোকটা 75 বছর বয়স,
চুক্তি করার আগে সুবিধা চাইতে হয় না চুক্তি করে ফেলে সুবিধা চাইতে হয়? চুক্তি করে ফেলে সুবিধা চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা দিবে? দিবে না তো। কিন্তু এই লোকগুলো যেভাবে হোক তারেক রহমানের সরকারকে তারপরে ইউনূসকে জুলাই জঙ্গিদের বাঁচাতেই হবে আর কি। আমি বুঝি না যে এইসব মানুষ কত মানে সুন্দর করে কথা বলতে পারলেই যে এতে চালাকি আমরা বুঝবো না, এটা তারা বুঝতে পারে না। যা হোক, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে $8 বিলিয়ন উপর নির্ভরতা কমানো আমাদের জন্য কোনো কঠিন কাজ ছিল না। শেখ হাসিনা সরকার সেই দিকে যাচ্ছিল। আর একটা জিনিস বলে রাখি, এই যে $8 বিলিয়ন চুক্তির আগে যদি ইউনুস করতে পারতো যে না এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $50 বিলিয়ন বাংলাদেশ থেকে আমদানি করবে, কিংবা $50 বিলিয়ন 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করবে, সেটাও তো অনেক বড় টাকা না, তাই না? আমরা তো দেখেছি যে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান $30 বিলিয়ন বিনিয়োগ করছে ভারতে। ফলে ওই জায়গায় আসলে পুরোপুরি আমাদের দেশটাকে একেবারে আপনার কোনো টাকা না নিয়েই বিক্রি করে দিল। আপনি $10-20 বিলিয়ন তো এই ধরনের একটা গোলামির চুক্তি করতে হলে, যেটা তো শুধু বাণিজ্য চুক্তি না, যেটা হুমায়ুন কবিরও বলেছেন যে এই চুক্তিটা কিন্তু আষ্টে পৃষ্ঠে বাধা, এখানে ডিফেন্স আছে, বাণিজ্য চুক্তি আছে এবং নানা ধরনের শিকল পরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে, সেগুলো আছে। এইরকম একটা চুক্তি যদি করে আপনি $100 বিলিয়ন কিন্তু আপনি আদায় করতে পারেন যদি আপনি দেশপ্রেমিক হন, নগদ টাকায় আদায় করতে পারেন। এটা তো একদম সোল্ড আউট করে দেয়া। তারা কিন্তু ইউনুস, খলিল এরা কিন্তু ওই $100 বিলিয়ন চাইলে আমি মনে করি যে বেশ কিছু টাকা ওরা নগদে পাইতে পারতো, সেটা কিন্তু চায় নাই। ওরা কি করেছে, ওদের যান, ইউনুসের যান, খলিলের যান, অর্থাৎ ওদের প্রাণ পাখিটা এইটা বাঁচানো, অর্থাৎ এই ইউনুসের জীবনের মূল্য, খলিলের জীবনের মূল্য ওই মনে করেন যে ওই $100 বিলিয়ন, ওই জীবন দুইটা। বা তারেক রহমানও এখানে আছেন, জামাতের শফিকও আছে, কারণ সবাই মিলে কিন্তু চুক্তিটা করেছে। অর্থাৎ এদের জীবন হইলো এই পুরো বাংলাদেশ দিয়ে আপনি এদের জীবন কিনলেন, বা $100 বিলিয়ন দিয়ে এদের জীবন কিনলেন। যেই জীবন এইভাবে বন্ধক রেখেছেন, যেই ধরনের প্রোটেকশন চেয়ে গোলামির চুক্তি করেছেন, সেখানে যেভাবে ডিফেন্সের সাথে জড়িয়ে ফেলেছে, আপনার নানান ধরনের শৃঙ্খলা জড়িয়ে ফেলেছে, বাণিজ্যের সাথে তো জড়িয়ে ফেলেছেই, সেগুলোকে অতিক্রম করে রাশিয়ার সাথে তারেক রহমানের সরকার কিংবা চীনের সাথে কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, এটা কেবল একটা মরীচিকার বিষয়। আর খলিল যেটা করছেন এটা আসলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য করছেন, এবং অনেক জায়গায় তারা কিছু বুঝতেও পারছেন না কি করবে। দেখেন, তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলো, আসার সময় একেবারে ঢাক ডোল পিটিয়ে পুরো ফরেন মিনিস্ট্রি গিয়ে সেখানে তাকে রিসিভ করলো। যাওয়ার সময় কিন্তু এমন ভয় পেয়ে গেছিল খলিলের বাহিনী, যাওয়ার সময় কোনো ছবি তারা প্রকাশ করে নাই কোনো জায়গায়। আমি ওটা এর আগেও বলেছি, কিন্তু আমি নিশ্চিত না হয়ে বলি না, কিন্তু আমার মনে হয়েছিল যে ওই ঘটনাটাই ঘটেছে। প্রকৃতপক্ষে কিন্তু ওই ঘটনাটাই ঘটেছে। ফলে এত কনফিডেন্সলেস একটা সরকারের পররাষ্ট্রনীতি এখন আর স্বাধীনভাবে কিছুই নেই। এখন যেটা আছে সেটা হলো যে চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের মানুষের, সেটা আমাদেরকে বহন করে বেড়াতে হবে। ফলে খলিল যত পাবলিক ডিপ্লোমেসি করুন, এই রাশিয়া গিয়ে, চীনে গিয়ে, ভারতে গিয়ে, আসল জায়গায় কিন্তু খলিল বা তারেক রহমান সরকারের যে সরকার, তারেক রহমানের যে সরকার, এরা কিন্তু বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের আপনার সৃজনশীলতাও দেখাতে পারবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে একটা বিকশিত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের আপনার সাহসী দেখাতে পারবে না। এখন যা কিছু আমরা কাগজে দেখছি, এগুলা সব বাদ থেকে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র সক্রিয়ভাবে মোতায়েন করেছে। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় সুইডিশ গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর 2026 সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনে পারমাণবিক অস্ত্রকে মুহূর্তের মধ্যে ব্যবহারের ব্যবস্থা করে রেখেছে দেশটি, যার অর্থ হলো এতদিন ভারতের কাছে পরমাণু বোমা থাকলেও সেগুলোর মূল অংশ বা পেট সিভিলিয়ান ল্যাব থেকে এনে ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে যে কয়েকদিন সময় লাগতো, ভারতের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া ব্যক্ত করার সেই সময় বা রিয়াকশন টাইম এখন কয়েক মিনিট বা সেকেন্ডে নেমে এসেছে। অর্থাৎ ভারত এখন যে কোনো মুহূর্তে তার সাবমেরিন বা স্থলভিত্তিক ক্যানিস্টার থেকে তাৎক্ষণিকভাবে আঘাত কিংবা পাল্টা আঘাত যে কোনোটি হানতে পারবে। শুধু তাই নয়, একসাথে জল, স্থল ও আকাশ পথে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন হলো, শান্তিকালীন সময় যে কাজটি পাকিস্তান করে না, এমনকি যুদ্ধকালীন সময় এখনো পর্যন্ত ইসরায়েলও করেনি, সেই কাজটি কেন ভারত করলো? এটি কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? বিশ্বে পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশের সংখ্যা 9টি।
দেশগুলো কখনোই বলে না তাদের কাছে আসলে কি পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ আছে। যেটুকু জানা যায় সেগুলো বিশ্বের নামকরা কিছু গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে। তেমন একটি প্রতিষ্ঠান হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ASIPRI। সংস্থাটির 2026 সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ভারতের পারমাণবিক বোমা বা ওয়ারহেড সংখ্যা 180 থেকে বেড়ে এখন প্রায় 190টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ASIPRI জানিয়েছে বর্তমানে ভারতের হাতে সচল বা মোতায়েনকৃত পারমাণবিক বোমা রয়েছে 12টি এবং সংরক্ষিত রয়েছে 178টি, অর্থাৎ সব মিলিয়ে মোট মজুদ 190টি। এর বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 170টি। এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে চীন, যাদের হাতে রয়েছে 620টি ওয়ারহেড। তবে সবার চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে। তাদের মোট পারমাণবিক বোমার সংখ্যা প্রায় 5420টি। এর মধ্যে সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে 4400টি, যার মধ্যে আবার 1796টি বোমা সরাসরি মোতায়েন বা সচল রয়েছে। রাশিয়ার ঠিক পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশের মোট ওয়ারহেডের সংখ্যা 5042টি। এর মধ্যে সামরিক মজুদ 3700টি এবং সরাসরি মোতায়েন রয়েছে প্রায় 1770টি। দর্শক, ভারতের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল মূলত একটি শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু শক্তি অর্জনের জন্য। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ভারতকে ভাবিয়ে তোলে এবং 1974 সালের 18 মে রাজস্থানের পোখরান মরুভূমিতে ভারত স্মাইলিং বুদ্ধ কোড নেমে প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এর প্রায় 2 দশক পর 1998 সালের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে ভারত অপারেশন শক্তি কোড নেমে পোখরান 2 নামক 5টি ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে নিজেদের একটি প্রকাশ্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1999 সালের আগস্ট মাসে ভারত তাদের প্রথম খসড়া পারমাণবিক নীতি প্রকাশ করে। 2003 সালের 4 জানুয়ারি ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দেশটির আনুষ্ঠানিক পারমাণবিক মতবাদ চূড়ান্ত করে, যেখানে 3টি মূলনীতি ছিল। ঐতিহাসিকভাবে 1998 সালের পোখরান 2 পারমাণবিক পরীক্ষার পর থেকে ভারতের কৌশলগত নিরাপত্তা নীতি মূলত একটি বিচ্ছিন্ন বা ডিম্যাটেড কাঠামোর উপর প্রতিষ্ঠিত ছিল। এই নীতি অনুযায়ী শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড বা বোমার মূল অংশগুলোকে ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান বা লঞ্চার থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন ভিন্ন অত্যন্ত সুরক্ষিত ও কেন্দ্রীয় বেসামরিক নিয়ন্ত্রণে থাকা গুদামে সংরক্ষণ করা হতো। এই বিকেন্দ্রীভূত সংরক্ষণ পদ্ধতির উদ্দেশ্য ছিল ভুলবশত পারমাণবিক যুদ্ধ এড়ানো, অনুমোদনহীন উৎক্ষেপণ ঠেকানো এবং কঠোর বেসামরিক রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা। কিন্তু 2026 সালের ASIPRI ইয়ারবুকের মূল্যায়ন অনুযায়ী ভারত এই নিষ্ক্রিয় নীতি থেকে সরে এসে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ট্রায়াডকে একটি উচ্চতর এবং সদা প্রস্তুত সামরিক অবস্থানে উন্নীত করেছে। প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, এতদিন পর্যন্ত ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে তাদের পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র বা লঞ্চারগুলো আলাদা আলাদা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। কিন্তু সম্প্রতি ভারত তাদের সেই রণকৌশল পরিবর্তন করে অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করে মোতায়েন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ভারত তাদের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা SSBN এর মাধ্যমে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় এই অস্ত্রগুলো মোতায়েন করে থাকতে পারে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক INS অরিঘাট এবং INS অরিদমন নামক সাবমেরিনগুলোর সক্রিয়তা এই ধারণাকে আরো জোরালো করে তুলেছে। দর্শক, ভারতের পারমাণবিক বোমার 3টি মূলনীতির একটি হলো ক্যানন আপগ্রেডেবল মিনিমাম ডিটারেন্স, মানে ভারতের পারমাণবিক মজুদের উদ্দেশ্য হলো শত্রু রাষ্ট্রগুলোর সাথে কোনো ধ্বংসাত্মক সংখ্যাগত প্রতিযোগিতায় লিপ্ত হওয়া নয়, বরং শত্রুর মনে এই নিশ্চিত ভয় তৈরি করা যাতে ভারতের উপর হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ। আরেকটি মূলনীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত কখনো কোনো যুদ্ধে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তাহলে কেন এত বছর পরে এসে ভারত 12টি পারমাণবিক ওয়ারহেডকে এমন ভাবে প্রস্তুত করে রাখলো যেখানে চাইলে যে কোনো মুহূর্তে বোতাম টিপলিয়ে চলবে? বিশেষজ্ঞরা মনে করেন ভারতের অগ্নি 5 এবং অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রগুলো
সম্পূর্ণভাবে ক্যানিস্টারাইজড এবং এগুলোর সফল পরীক্ষা প্রমাণ করে ভারত প্রযুক্তিগত কারণেই শান্তিকালীন সময়েও এই ক্ষেপণাস্ত্রগুলোর ভেতরে পরমাণু অস্ত্র একত্রিত অবস্থায় রাখছে। আবার সমুদ্রের শত শত ফুট গভীরতায় লুকিয়ে রাখা ভারতের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা SSBN শত্রুর পক্ষে শনাক্ত করা বা ধ্বংস করা অসম্ভব। 2024 অগস্ট মাস থেকে ভারত দুটি আধুনিক নিউক্লিয়ার সাবমেরিন INS অরিঘাট এবং INS অরিদমন সক্রিয় করেছে। এই সাবমেরিনগুলো যখন সমুদ্রে দীর্ঘমেয়াদী শান্তিকালীন টহল বা ডিটারেন্স পেট্রোল পরিচালনা করে, তখন তাদের বহনকারী সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা SLBM যেমন K-15 বা K-4 এর সাথে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত রাখতে হয়। এখন ভারতের নৌবাহিনীর সাবমেরিনের K-15 সাগরিকা ক্ষেপণাস্ত্রের সাথে এই 12টি ওয়ারহেডকে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। ফলে পুরো বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে দেশের আধিপত্য বাড়বে। আবার ভারতীয় বিমান বাহিনী মিরাজ 200, জাগুয়ার এবং অতি আধুনিক রাফাল ও সুখোই 30 MKI যুদ্ধ বিমানগুলো পারমাণবিক গ্রাভিটি বোমা নিক্ষেপ করার জন্য বিশেষভাবে তৈরি ও প্রশিক্ষিত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, ভারতের এই নীতি পরিবর্তনের মূল লক্ষ্য হলো চীন ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করা। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সাবমেরিন প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে ভারত এখন যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পাল্টা আঘাত নিশ্চিত করতে চাইছে। এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ছাড়া আর কোনো দেশ শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতো না। SIPRI 2026 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী চীনের সামরিক মজুদে বর্তমানে যে 620টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার মধ্যে 34টি শান্তিকালীন সময়ে সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে। এমনকি ইসরায়েলের কাছে যে 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার সবকটি কেন্দ্রীয় গুদামে অত্যন্ত নিরাপদে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং শান্তিকালীন সময়ে কোনোটি সক্রিয়ভাবে মোতায়েন নেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ট্রায়াড সক্ষমতা, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ভিত্তিক প্রতিরোধের দিক থেকে ভারত ইসরায়েলের চেয়ে অনেক বেশি অগ্রসর। আবার ভারত ও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটনার মূল জ্বালানি হিসেবে প্রধানত প্লুটোনিয়াম 239 ব্যবহার করে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে ভারতের চিরশত্রু পাকিস্তানের পারমাণবিক মজুদ বর্তমানে যে 170টি ওয়ারহেড আছে, তার কোনোটি লঞ্চারের সাথে মোটেড বা মোতায়েন করা নেই। প্রশ্ন উঠেছে, ভারতের এই 12টি পরমাণু ক্ষেপণাস্ত্রের শান্তিকালীন মোতায়েন পাকিস্তানের সামরিক পরিকল্পনাবিদদের মনে কি তীব্র শঙ্কা তৈরি করবে না? যদি পাকিস্তানও একই পথে আগায়, তাহলে দক্ষিণ এশিয়া অঞ্চলটি একটি বিপজ্জনক হেয়ার ট্রিগার অ্যালার্ট পরিস্থিতির দিকে যে ঝুঁকবে তাতে কোনো সন্দেহ নেই। সেটি হলে যে কোনো ছোটখাটো সীমান্ত উত্তেজনা বা সন্ত্রাসী হামলার ঘটনায় চরম পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যেতে পারে। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেল। হামের প্রতিষেধক টিকা আমদানি না করা এবং চিকিৎসা ব্যবস্থায় ভয়াবহ গাফিলতির কারণে বাংলাদেশে যে নিষ্পাপ শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেন ইনকোয়ারি কমিশন গঠন করতে বলা হবে না, তার কারণ দর্শাতে হাইকোর্ট বিভাগ সরকারের প্রতি রুলনীতি জারি করেছে। গত 19 মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি মামলায় এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের জনস্বার্থে দায়ের করা এই রিট পিটিশনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সরকারের পক্ষে অর্থাৎ রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং তার টিম এই মামলায় প্রাথমিক শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ সরকারকে কারণ দর্শানোর জন্য রুলনীতি জারি করেছেন যে কেন ডক্টর ইউনূসের টিকা আমদানিতে গাফিলতি, হামে প্রতিষেধক ব্যবস্থা গ্রহণে গাফিলতি
এবং এই শিশু মৃত্যুর জন্য তার দায় দায়িত্ব নিরূপণে ইনকোয়ারি কমিশন অ্যাক্ট অনুযায়ী কেন ইনকোয়ারি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে হবে। হাইকোর্ট ডিভিশন অতঃপর এই মর্মান্তিক ঘটনায় একটি যুগান্তকারী প্রাথমিক পদক্ষেপ নিয়েছে এবং সেখানে আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 19 মে হাইকোর্টের এই আদেশের কপি যথাযথভাবে পৌঁছানোর পরে 4 সপ্তাহের ভিতরে সরকারকে কারণ দর্শাতে বলা হয়েছে। একথা অনস্বীকার্য যে বাংলাদেশের ইতিহাসে টিকা সংক্রান্ত গাফিলতির কারণে হামে এমন নির্মম মৃত্যুর ঘটনা কোনোদিন ঘটেনি। এটা হয়েছে নজিরবিহীন। বাংলাদেশে অপরিচিত, অজ্ঞাত, সারা দুনিয়া কাঁপানো করোনা ভাইরাস প্রতিষেধকের জন্য, প্রতিরোধ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী করোনার ঔষধ উৎপাদন হওয়ার পূর্বেই প্রস্তুতি নিয়েছিলেন এবং যারা গবেষণায় রত ছিলেন ঔষধ উৎপাদনের তাদেরকে আগাম বুকিং দিয়ে রেখেছিলেন। করোনার ভ্যাকসিন সফলতার সঙ্গে উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে আনা হয়। 10,000 কোটি টাকা প্রাথমিকভাবে রিজার্ভ রাখা হয়। করোনার ঔষধকে উৎপাদন করতে পারলেই সেখান থেকে ক্রয় করে দেশের মানুষকে বাঁচাতে হবে। এছাড়া অন্যান্য প্রতিষেধক ব্যবস্থা নেওয়া হয়, প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়। এর ফলে সারা দুনিয়ায় করোনা ভাইরাসের যে ভয়াবহ বিপন্ন অবস্থা হয়েছিল তেমনি বিপন্ন অবস্থায় পড়েনি বাংলাদেশ। আর হামের প্রতিষেধক, টিকা এবং অপরাপর চিকিৎসার কারণে বাংলাদেশের মানুষ ভুলেই গিয়েছিল যে হাম নামে কোনো রোগ হতে পারে শিশুদের। এই সাফল্য ছিল শেখ হাসিনা সরকারের। অবৈধ ক্ষমতা দখলদার ইউনূস তার স্বল্প সময়ের শাসনে প্রায় 3,00,000 কোটি টাকা বৈদেশিক ঋণ করে দেশের কোনো মেগা প্রকল্পে সেই টাকা ব্যবহার করেনি, নতুন কোনো প্রকল্প নেয়নি, কিন্তু এই টাকা নষ্ট করেছে, অনেকের অভিযোগ আত্মসাৎ করেছে। চিকিৎসার মতো সাংবিধানিক অধিকার এবং শিশুদের এই ভয়ঙ্কর পরিস্থিতির থেকে রক্ষা করার জন্য যে সরকারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল সেটাও সে নেয়নি। যদিও ম্যাজিস্ট্রেট আদালতে একজন সংসদ সদস্য এবং জনস্বার্থে আর একজনের দায়ের করা ফৌজদারি মামলা প্রাথমিকভাবে খারিজ করা হয়েছে, কিন্তু সেটাই শেষ নয়। ইউনূসের বিরুদ্ধে তদন্ত হবে এবং তিনি এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বা অন্য যারা জড়িত তারা পরিত্রাণ পাবেন না। সংশ্লিষ্ট মহলের আশাবাদ ডক্টর ইউনূসের হাজারো অপরাধ এবং দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ ছিল তিনি ভোগ বিলাসে, দুর্নীতিতে, নিজের স্বার্থে ব্যস্ত থাকা অবস্থায় নিষ্পাপ শিশুদের নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, যা কার্যত তাদেরকে হত্যা করার শামিল এই অপরাধটি। হাইকোর্ট বিভাগ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম যে রিট পিটিশনটি করেছেন এবং সেটাকে আদালতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব উপস্থাপন করেছেন, হাইকোর্ট বিভাগ যথার্থ সিদ্ধান্ত দিয়েছে। আমরা প্রত্যাশা করব ইউনূসের এই শিশু মৃত্যু, হামের প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ না করা, গাফিলতি সহ ক্রমান্বয়ে একের পর এক তার দুর্নীতি, অনিয়ম, ক্ষমতা দখল, সংবিধান ভঙ্গের বিচার হবে। সেদিন খুব দূরে না। মনে রাখতে হবে অপরাধ কখনো তামাদি হয় না। ইউনূস আইনের ঊর্ধ্বে না। বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, সেখানে বলা হয়েছে কেউই এই আইনের ঊর্ধ্বে না এবং আইনের আওতায় ইউনূস সহ যারা অপরাধী তাদের আসতেই হবে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী এবং লোভীদের মুখে
ছাই পড়ল। শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, 1981 সালে যখন আমি দেশে ফিরেছিলাম তখন বাংলাদেশের আপামর জনসাধারণ ছিল আমার পরিবার। আজ আমার সেই পরিবার নির্যাতিত, নিষ্পেষিত। এই বিপন্ন মানুষদের ছেড়ে আমি কোথায় যাব? অবসরে যাবেন শেখ হাসিনা, তাকে আর কেউ চাইছে না, তিনি এখন শারীরিকভাবে সক্ষম না। এ জাতীয় মিথ্যা প্রচারণামূলক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের চূড়ান্ত অবসান করে দিলেন শেখ হাসিনা। ভেতরে এবং বাইরে যারা নানা রকম অনাকাঙ্ক্ষিত অপপ্রচারে, ষড়যন্ত্রে এবং প্রলোভনে লিপ্ত হয়েছিলেন, শেখ হাসিনাকে মাইনাস দেখাবার চেষ্টায়, এমন তো কেউ কেউ গণমাধ্যমে উস্কে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছিলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে চাচ্ছে না। তাদের সে জাতীয় সকল ন্যারেটিভের অবসান হয়েছে। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্যাতিত, নিষ্পেষিত, বিপন্ন বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি অবসরে যাবেন না। শেখ হাসিনার অবসান বা অবসর সেদিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে যাবেন। তার পূর্ব পর্যন্ত তিনি মানুষের পাশে আত্মোৎসর্গ করা, দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে নিবেদিত রেখেছেন এবং সেটাই অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত অবস্থায় একটি শোকসভায় অংশগ্রহণ করে তিনি খুবই পরিষ্কার ভাষায় বলেছেন। এর বাইরে তিনি ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যেটা বাংলাদেশের আরেকটি পত্রিকা প্রকাশ করেছে। সব কথা নির্যাস, শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা আছেন এবং শেখ হাসিনা থাকবেন। এই দ্ব্যর্থহীন ঘোষণার দুটি দিক। যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে উদ্যমী ছিলেন, তাদের উদ্যোগ এবং উদ্যম কমে গেছে। যারা অপপ্রচারে লিপ্ত হয়ে নানাভাবে মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন, তাদের অপপ্রচার কোনো কাজে আসেনি। যারা নানাভাবে প্রলুব্ধ হয়েছিলেন, লোভে পড়েছিলেন, তাদের সেই লোভের যবনিকাপাত হয়েছে। এই একটা অংশ। আর দ্বিতীয় অংশ, দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের একটা অংশের ভিতরে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি শেখ হাসিনা অসুস্থ হয়ে গেছেন? তাহলে কি শেখ হাসিনার দায়িত্বে থাকছেন না? তাহলে কি আওয়ামী লীগের হাল তিনি ছেড়ে দিচ্ছেন? তাহলে কে হবেন দ্বিতীয় নেতা? কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে? তাদের কাছে এখন স্পষ্ট, নেতা একজনই, সেটা শেখ হাসিনা। আর যারা আছেন, আমরা সবাই কর্মী। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, আওয়ামী লীগের নিউক্লিয়াস শেখ হাসিনা, আওয়ামী লীগের ক্যাপ্টেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে 21 বছরের রাজপথে থাকা বিপর্যস্ত অবস্থা থেকে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের ভয়াল হুঙ্কারকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের বিচারের মুখোমুখি করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বিপর্যস্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান প্রকম্পিত করার যে ক্যাপ্টেন, তিনি শেখ হাসিনা।
শেখ হাসিনাকে মাইনাস করে নানাভাবে আওয়ামী লীগের ভাগাভাগি করার চেষ্টা তো কম হয়নি। নানাভাবে যারা করেছেন তারা অনেক ভালো সংগঠক ছিলেন, কর্মীদের কাছে খুব গ্রহণযোগ্যতা ছিল। অনেকে হয়তো ভুলে গেছিলেন যে তাদের সবকিছুর উৎস তারা আওয়ামী লীগের হওয়ার কারণে তাদের এত যোগ্যতা। বিভাজিত করে, গ্রুপিং করে এক পর্যায়ে তারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগহীন কোন হেভি ওয়েটের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বারবার সেটা প্রমাণিত হয়েছে। ফলত আওয়ামী লীগের বাইরে গিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর উত্তরসূরির বাইরে গিয়ে ভেতরে এবং বাইরে যারাই ষড়যন্ত্র করেন, অপপ্রচার চালান, প্রলুব্ধ হন, তাদের বাস্তবে ফলাফল 0 এবং -0। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। বিদ্যমান রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরস্পর অবিচ্ছেদ্য সত্তা। আমরা সবাই কর্মী। দেশের কোটি কোটি ধর্মের, রাজনীতির বিভিন্ন রকম ভাবে বিভাজিত মানুষগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার হাল ধরার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ সেটা ব্যর্থহীন ভাষায় শেখ হাসিনা ঘোষণা দেওয়ায় প্রাণ ফিরে পেয়েছে। মানুষের স্পৃহা, উদ্যম, আকাঙ্ক্ষা 10 ডিগ্রি সামনে এগিয়ে গেছে এবং সেটা শেখ হাসিনাকে নিয়ে।